পয়লা বৈশাখ মানেই হালখাতা, আর হালখাতা মানেই মোটামুটি 2-3 দিন ঘর ভর্তি মিষ্টি। তো এই বছর খুব বেশি দোকানে আমাদের পয়লা বৈশাখের হালখাতা ছিল না, একটা দোকানেই ছিল, গত ভিডিওতে তোমরা দেখেছো। তো সেখান থেকে এই মিষ্টিগুলো এসেছে। তো কাল রাতে তো আর এইটা খোলাই হয়নি যে কি আছে না আছে, তো আজকে খুলে দেখলাম বেশ পছন্দসই কিছু মিষ্টি আছে। তো চলো আজকে এই মিষ্টি দিয়ে রুটি দিয়েই আমাদের ব্রেকফাস্টটা সারা হবে। তো রুটি মিষ্টির সাথে সকালের জলখাবারটা কমপ্লিট করে চলে এলাম ঘরের সমস্ত কাজকর্ম করতে। মেয়ে আজকে স্কুলে গেছে, আর স্কুল থেকে বাড়ি ফিরে মানে আমি বাড়ি ফিরে ড্রেসটা চেঞ্জ করিনি, ভাবলাম না এটা পরেই আগে কাজকর্মগুলো কমপ্লিট করি, তারপরে একেবারেই স্নানে চলে যাব। তো দেখো জানলার পর্দাগুলো সরিয়ে দিলাম। ওই যে তোমাদের বলি একটা অভ্যেস, যে শীত হোক গ্রীষ্ম হোক গরম হোক, সকালবেলা যদি একটু জানলার পর্দাগুলো সরিয়ে না দিই, ঘরে যদি একটু আলো বাতাস না খেলে, তাহলে জানি কেমন একটা লাগে। আর যতই রোদ উঠুক শীত পড়ুক যাই হোক, বাইরের আলো বাতাস ঘরে ঢোকা খুব প্রয়োজন আছে। তো সকালের দিকটা কিন্তু বেশ অনেকক্ষণ টাইমই আমি জানলার পর্দা টর্দাগুলো সরিয়ে জানলাটা খুলে দিই, যাতে ঘরে একটু বেশ ভালোভাবে আলো বাতাসটা ঢোকে। কিন্তু 12টা বাজতে না বাজতেই জানলাগুলো আর এখন খুলে রাখা যায় না। আলো আর বাতাসের জায়গায় বাতাস তো উধাও হয়ে গেছে, আর আলোর জায়গায় আগুনের হলকা ঘরের ভেতরে প্রবেশ করে, জিনিসপত্রে হাত দেওয়া যায় না। আর আমার যেহেতু দোতলার ওপরে ঘর, তার ওপরে কোনো ঘর নেই, তো মানে বিছানাতেও হাত দেওয়া যায় না, এতটাই গরম হয়ে থাকে সমস্ত জিনিসপত্র। মানে গরমে যে কি কষ্ট হয় তোমাদেরকে কি বলবো। এই জন্য আমি সবসময় বলি আমার শীতকালটা ভীষণ ভালো লাগে। শীত যতই পড়ুক না কেন কলকাতায় মোটামুটি মানিয়ে নেওয়া যায়, কিন্তু কলকাতার যে পরিমাণে গরমটা বেড়ে যায়, তখন পারদ যেভাবে উচ্চতায় উঠে যায়, সেই গরমটা ঠিক আর নেওয়া যায় না। মানে এতটাই গরম পড়ে কলকাতায়। আজকে যখন আমি তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি, মানে ওই দিনের কথা বলছি, অলরেডি 40 ডিগ্রি পার করে গেছে। তাহলে বলো যে সামনে তো আরও দিন পড়ে রয়েছে, তখন কি হবে। মানে এতটাই অস্বস্তিকর আর অসহ্যকর একটা গরম পড়ে, বলে বোঝাবার মতো নয়। আর এই গরমের মধ্যেই স্কুলটা যেতে হয়, স্কুল থেকে মেয়েকে নিয়ে আসতে হয়। মানে সকালে যখন স্কুলে যায় তখন অতটা অসুবিধে হয় না, যখন স্কুল থেকে বাড়ি ফেরত আসতে হয় না, তখন রীতিমতো পুড়তে পুড়তে আসতে হয়। আর ওই টাইমে তো একদম লু বয়, সেই লু একদম শরীরের ভেতরেই যাচ্ছে, কিছু করার নেই। কারণ ওই টাইমে মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে, তো প্রচণ্ড কষ্ট হয়। আর বাড়ি এসে তারপরে ওর থাকে পরপর পড়া। মানে সত্যি গরমকালের এই 2 মাস এত কষ্ট হয় বলে বোঝানোর মতো না, সত্যি খুব খুব কষ্ট হয় গো। তোমরা যারা আগের বছর থেকে আমার ভিডিও দেখছো তারা তো জানবে যে মানে আগের বছর সেম এই কথাগুলো আমি বলে এসেছি, মানে গরমে এত কষ্ট হয় বলে বোঝানোর মতো না। তো যাই হোক, কী করা যাবে, কষ্ট নিয়ে বাঁচতে হবে, কারণ এখান থেকে তো আর পালিয়ে গিয়ে বাঁচতে পারবো না, এখানেই থাকতে হবে, আর এই কষ্ট সহ্য করেই বাঁচতে হবে। ভগবান হয়তো সেই জন্য মানুষকে সেইভাবেই তৈরি করেছে যে মানুষ সব রকম জায়গায় নিজেদেরকে সেইভাবেই মানিয়ে নিয়ে চলতে পারে। কষ্ট কষ্ট হয় আমরা বলতে থাকি ঠিকই, কিন্তু দেখো আমরা কিন্তু একটার পর একটা দিনও কাটিয়ে ফেলবো, একটার পর একটা মাসও কাটিয়ে বছরগুলোও কাটিয়ে ফেলি। তো ওই মুখে বলার কথা আর কি, কষ্ট হচ্ছে। তো যাই হোক, দেখো ঘরের কাজকর্ম মোটামুটি শুরু করে দিয়েছি। সোফার কভারটাও ভালো করে একটু ঝেড়ে টেড়ে রেখে দিলাম, আর নিচে যে ম্যাটটা পেতে রাখি সেটাকে এখন তুলে রাখলাম, ঘর দুয়ার মুছে তারপরে আবার পেতে দেবো। তো এখানে কালকের কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকে একটু ভাঁজ করে রাখছি। খানিকটা জামা কাপড় মা ভাঁজ করে রেখে গেছে, আর বাদবাকি কিছু ছিল যেগুলো করা হয়নি, সেগুলো এখন আমি ভাঁজ করে রেখে দেবো। আমার এই বিছানা চাদরটার এই কলকাটা এত পছন্দ হয় তোমাদেরকে কি বলবো। মানে এই কলকাটা থেকেই বিছানা চাদরটা কিনেছিলাম, যে বিছানাটা পাতলে ঠিক এত বড় হয়ে কলকাটা দেখা যাবে, যেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে, তাই না। তো চলো এইদিকে কাজ কারবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার চলে আসলাম এই ঘরে। এই ঘরে এখন রাতে শোয়া হয় না, তবে দুপুরবেলাটা এই ঘরেই কাটানো হয়, কারণ এই ঘরের ওপরেই না মানে যে ছাদটা আছে তার ওপরে আবার শেড দেওয়া রয়েছে। তো সেই জন্য এই ঘরটা মোটামুটি দিনের বেলা একটু হলেও অন্যান্য ঘরের থেকে তুলনামূলক একটু ঠান্ডা অনুভব করা যায় আর কি। তো সেই জন্য দুপুরবেলাটা এই ঘরেই কাটানো হয়। তো সেই দুপুরের বিছানায় আর কি এলোমেলো হয়ে রয়েছে, বিকেলবেলা থেকে তো আর সময় পাই না কোনো কাজবাজ করার, মেয়েকে নিয়েই দৌড়াদৌড়ি করতে হয়। তো এখন সকালবেলায় আর কি এই ঘরে বিছানাটাও একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। গত 2 দিন ধরে যে ভিডিও যাচ্ছে তাতে আমার গলার আওয়াজ শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে মানে রীতিমতো জ্বরও ছিল,
এই মুহূর্তে জ্বরটা নেই, অনেকটাই সুস্থ আছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। মানে নাক দিয়ে তো গঙ্গা যমুনা কন্টিনিউ বয়ে যাচ্ছে, আর তার সাথে গলার ভয়েসের এই অবস্থা। না ঠান্ডা জল খাচ্ছি, না কোনো সময় আমি খাই, কিন্তু এই যে ঘাম বসে বসে না, আর এই যে রোদে বারবার যেতে হচ্ছে, আসতে হচ্ছে, এই সমস্ত কারণেই আর কি ঠান্ডাটা এইভাবে লেগে গেছে। তো কি করা যাবে, শরীরও যখন আছে তখন এই সমস্ত তো হবেই, আর এগুলোকে নিয়েই চলতে হবে। তো এইদিকে ঘর দুয়ার গোছগাছের পরে চলে এলাম রান্নাবান্না করতে। আর আজকে কর্তামশাইকে বললাম একটু মাছ নিয়ে চলো, পাতলা মাছের ঝোল আর ভাত করব, আর কিচ্ছু করব না। আজকে আবার মেয়েকে একটু তাড়াতাড়িও স্কুল থেকে আনতে যেতে হবে। ওদের যে টাইমে ছুটি হয় তার থেকে 15-20 মিনিট আগে ছুটি হচ্ছে। কারণটা ঠিক জানি না, স্কুলে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, সেই তাড়াটাও রয়েছে। তো সেই জন্য কর্তামশাইকে বললাম মাছ নিয়ে চলো, প্লেন মাছের ঝোল আর ভাত করবো। আর এই যে গরম পড়েছে না, এখন শুধু পাতলা ঝোল ছাড়া অন্য কিছু দিয়েই জানি ভাত খেতে আর ভালো লাগছে না। আর একটু টক ডাল হলে জানি ভাত খাওয়া যায়। তো টক ডালটা এখনও পর্যন্ত হয়নি। তো মাছের ঝোল ভাতটা দিয়েই শুরু করলাম আর কি পাতলা রান্নাবান্না খাওয়া, কারণ এই মরশুমে এর থেকে বেশি কিছু আর রান্নাবান্না করতেই ইচ্ছে করে না। তো আজকে কুমড়ো আর আলু দিয়ে পাতলা মাছের ঝোল করব। দেখো নুন দিলাম, হলুদ দিলাম, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস। আর কিন্তু এখানে আমি কিচ্ছু দিইনি, তাই দিয়ে একদম পাতলা মাছের ঝোল আজকে রান্না করেছিলাম। তবে গরমের সময় কিন্তু এইরকম মাছের ঝোল ভাত খেতে বেশ ভালোই লাগে। তো ওইদিকে ঝোলটা ফুটতে থাকুক, তারপরেই মাছটা দেবো। ততক্ষণে চলো ভাতটা উপর দিয়ে নিই, কারণ ভাত আমার হয়ে গেছে। এখন জানি গরম গরম ভাত খেতেও ভালো লাগে না, খালি মনে হয় ওই গরম ভাতের মধ্যেই এক বালতি জল ঢেলে তাকে ঠান্ডা করে ওই ঠান্ডা জল ঢালা ভাতটা খেলে মনে একটু শান্তি পাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয়, কর্তামশাই আর মেয়ে দুজনের একজনও না পান্তা ভাত না জল ঢালা ভাত কোনো কিছু পছন্দ করে, যার জন্য সেই জিনিসটা খুব একটা আমার খাওয়া হয় না। তাও মাঝে মাঝে করি আমি, নিজের একার ভাতটার মধ্যে জল ঢেলে খেয়ে নিই, জানো না কি করব, ভালো লাগে না, কিছু ভালো লাগে না, তখন মনে হয় একটু জল ঢালা ভাত খেলে যেন একটু শান্তি পাওয়া যায়। তো দেখো ঝোলটা ফুটে গেছে, মাছগুলোও দিয়ে দিলাম। তো এবার একটু ভালোভাবে এটা ফুটে যাক। আর এইদিকে দেখো একটুখানি সয়াবিন সিদ্ধ বসালাম, সয়াবিনটা বসালাম মেয়ের জন্য খাবার করব, কারণ মেয়ের পড়া আছে, তো মেয়ের খাবারটা আমাকে ওখানে নিয়ে যেতে হবে। তো মাছের ঝোল ভাত তো নিয়ে গেলে আমার মেয়ে খাবে না, সেটা তো কোনো দিনই সম্ভব না। আর তারপরে অন্য জায়গায় বসে আবার বাবা, সে তা তো কখনোই স্বপ্নেও আমি ভাবতে পারবো না। তো যাই হোক, তো কী করবো, তাই জন্য এখন একটু সবজি কেটে রেখেছি ওখানে বাটিতে, গাজর, বিনস, আলু, পেঁয়াজ এগুলো সব কাটা আছে। আর একটু সয়াবিন সেদ্ধ করে নিচ্ছি। তো এইগুলো সব একসাথে ভেজে ভাত দিয়ে একটু ভাত ভাজা মতো করে নেব। সকালে যেহেতু ডিমের সাথে রুটিটা দিয়েছি, তো সেই জন্য ডিম দিয়ে আর ভাত ভাজাটা করলাম না, সয়াবিন দিয়ে ভাত ভাজাটা করে নিয়ে যাব। এই গরমে মেয়েটাও ঠিকমতো খেতে চাইছে না, আর যেটা হয় বাড়ি বসে খাওয়া আর অন্য এক জায়গায় বসে ওইভাবে খাওয়া যায় সেটাও হয় না। তো এই যে দেখতে পাচ্ছ যতটা রান্না করছি তার হাফ আমি নিয়ে যাব এখন মেয়ের জন্য, আর হাফটুকু রেখে দেবো। ও বিকেলবেলা বাড়ি এসে তারপরে যদি একটু খায় তখন খেয়ে নেবে। কারণ আমি এর আগে কি করতাম বলো তো, ও যতটুকু খায় সেরকমভাবেই নিয়ে যেতাম, কিন্তু ওখানে বসে না ও খেতে চাইতো না, আর আমার সেই জিনিসটা পুরো নষ্ট হতো। তাই এখন থেকে ঠিক করেছি, মানে যেদিন যেদিন ওর পড়া থাকবে খানিকটা নিয়ে যাব, আর সেই খাবারটাই খানিকটা রেখে দেবো, যে বলবো এসে খা। কারণ ওইখানে তো ওইভাবে খেতে পারে না, আমার জিনিসটা সম্পূর্ণ নষ্ট হয়। তো সেই আর কি। তো দেখো এখানে খানিকটা আমি টিফিন বক্সে বেড়ে নিচ্ছি, আর এই যে খানিকটা কড়াইতেই রেখে দিলাম। ও যখন বিকেলবেলা বাড়ি ফিরবে তখন এসে আবার একটু গরম করে দেবো, তা না এখন তো গরমকাল, ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে, তো ওটা খেয়ে নেবে। তো চলো বক্সটা এখন নিয়ে গিয়ে টেবিলে রাখি, ঠান্ডা করে নিয়ে যেতে হবে, কারণ এখন যদি এই গরম অবস্থাতেই আটকে দিই তাহলে ওর ওখানে পৌঁছাতে পৌঁছাতে ভাতটা বেশ ভালোই গরম থাকবে, আর গরমটা দেখে বিরক্ত বোধ করবে। তো এটাকে এখন ফ্যানের তলায় রেখে আগে ঠান্ডা করে নেব।
তো মেয়ে পড়ে টরে বাড়ি চলে এসেছে, আর কর্তামশাই আজকে আবার একটু লস্যি বানিয়ে দিয়েছে, আমরা তাই খাচ্ছি। আর দেখো বুড়ো দাদু সেজেছে। এরকম মজা কিন্তু ছোটোবেলায় আমরা অনেক করেছি, তাই না? তো যাই হোক, এখন হচ্ছে সন্ধেবেলা, আর ঘরে অলরেডি এসিটা চালিয়ে দিয়েছি, আর সবাই আর কি এক ঘরের মধ্যে বসেছি, কারণ গরমে আর পাচ্ছি না। তো কর্তামশাইয়ের মনটা খচখচ করছিল তার ছেলের জন্য। আমাকে বলল ও কিন্তু অনেকটা গরম হয়ে গেছে, ওকেও নিয়ে আসি এখানে। তো আমি একটু কিন্তু বোধ করছিলাম। তারপর আমার মেয়ে বলছে, তুমিই তো বলো গোপুসোনা তোমার সন্তানের মতো, আমি যদি এই ঘরে থাকতে পারি তাহলে গোপুসোনা কেন থাকতে পারবে না, নিয়ে আসো। তো শোকেসের ওপরটা আমার পরিষ্কারই থাকে, এমনি এখানে তো কিছু রাখা হয় না। তো কর্তামশাইকে বললাম ঠিক আছে যাও, তাহলে ওকে নিয়ে আসো। তো গোপুসোনা কিন্তু আজকে আমাদের সাথে এই ঘরেই ছিল, আর যখন ঘুমানোর টাইম হয়েছে তখন এখানেই ঘুমিয়েছে। আর আশা করি এবার থেকে গোপুসোনা আমাদের সাথে ঘুমানোর টাইমটা এখানেই ঘুমাবে। তো চলো, এখানে ভাই বোন দুজনে থাকুক, ওদেরকে একা রেখে আমরা এখন একটু বেরালাম বাজারের দিকে, কারণ মেয়ের স্কুলের ড্রেসটা একটু ছোট হয়ে গেছে, তো সেটাই এখন কিনতে বেরোচ্ছি। তো আজকের পর্ব এতটুকুই রাখছি, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।